থাকলেও বলতে পারলাম না। মা এসেই, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর এবং লক্ষ্মী। আমার বৌমা হিসেবে এই মেয়েকেই চাই। দাদি নাতবউ আমার এটাই চাই। পরিবারের সবার কথা শুনে আমি হতবাক। সবাই বলে কি, আমার এখন কান্না আসছে। এর মাঝে ছোট বোন এসে বলছে, আব্বু, ভাইয়ার মেয়ে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করবা না? ও কি বলবে, ও কি বোঝে? পারলে ওর কাছ থেকে ফোনটা নিয়ে নাও। ওর কথা সুবিধার মনে হচ্ছে না ছোট বোন। আব্বু, ফোন দিতে পারলে ফুচকা খাওয়াবা? এদের সবার যন্ত্রণায় আমি অতিষ্ঠ। আসলে সেদিনের সেই ঘটনায় আমি আমার বড় বোন ছাড়া পরিবার তেমন কেউ জানে না। অবশ্য বড় বোন এখন দেশের বাইরে আছে। যদি জানতো তাহলে এবারই মেয়ে দেখা তো দূরের কথা, এক মুঠো খাবারও খাইতে আসতো না। অবশ্য দোষ আমারই ছিল। হঠাৎ আমিনুরের ফোন, পাশে বাবা মা দাঁড়িয়ে আছে। আমি পকেটে হাত ঢুকে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরলাম, কারণ বাবা যদি জানতে পারে আমি এখনো আমিনুরের সাথে মেলামেশা করি তাহলে খুব বকবে। বাসা নিচে টং দোকানে আমি আর আমিনুর সিগারেট খাচ্ছিলাম। বাবা বেলকনি থেকে দেখে ফেলে। ব্যাস, সেদিনের পর থেকে আমিনুরের সাথে আমার মেশা বারণ। চেপে ধরার ফলে ফোন অফ হয়ে গেল। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি বসে আছি, পাশে ছোট বোন সহ পরিবারের সবাই বসে আছে। পাশের বাড়ি থেকে তিথির আম্মু আর দাদি বাবাকে ইশারা করে ডাক দেয়, কি যেন কথা হয়। তারপরে বাবা এসে, সাগর, যাও, রেডি হয়ে নাও। বাবা আমরা কি এখন শহরে রওনা দিব? জি না, তোমার বিয়ে হবে আজকে রাতে। কিন্তু বাবা আমি এভাবে বিয়ে করতে পারবো না, আমাকে কয়টা দিন সময় দাও। আমি কথা দিয়ে ফেলেছি। মেয়ে তো অনেক সুন্দর, আর তোরা তো ছোট থেকে একসাথে বড় হয়েছিস, তাহলে সমস্যা কি? শহরের বাড়িতে গিয়ে একটা বড় অনুষ্ঠান করব, তখন তোমার বন্ধুদের দাওয়াত দিও। আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। চাচাতো ভাইকে আমার সাথে রুমে পাঠালো। এরকম অনিচ্ছা শর্তেও রেডি হয়ে নিতে হলো। বাবা মায়ের ভয়ে বিয়েটাও করে নিতে হলো। এত ব্যস্ততার মাঝে আমি আমিনুরের কথা ভুলে গিয়েছিলাম। সবাইকে কাটিয়ে বাইরে এসে আমিনুরের নাম্বারে কল দিলাম, কিন্তু আর কল গেল না। মনে হয় চাষ শেষ হয়ে গেছে। এদিকে রাত বেশি হয়, আমাকে আজকে শহরে ফেরা হলো না। আমি মনে মনে ভাবছি, পৃথিবীতে কি আমি একমাত্র পুরুষ যে কিনা বাসর রাত স্ত্রীর বাড়িতে কাটাবে? এখন রাত 9টা বেজে গিয়েছে, তাই আর বাইরে থাকতে পারলাম না। 2-3টা মেয়ে এসে বলে, ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? আমি কথা না বাড়িয়ে চলে আসলাম। রুমের দরজায় তালা দেয়া, টাকা না দিলে নাকি রুমে ঢুকতেই দিবে না। কিন্তু আমার কাছে তো টাকা নেই, কি করব? 15-10 মিনিট পর বাবা এসে বাচ্চাদের দাবি মিটিয়ে রুমের তালা খুলে দিল। রুমের সামনে দাঁড়িয়ে ভাবছি, তিথিকে কোনোদিন আগের সেই কথাগুলো বলবো না। অনেক চিন্তা দ্বিধা সন্দেহ নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম, কিন্তু আমি ঘরে কাউকে দেখতে পাচ্ছি না। কেন? আসলে কি কেউ নেই? তিথি কোথায় গেল? একটু খোঁজাখুঁজি করার পর বেলকনিতে চোখ গেল। দেখি একা একা তিথি বসে আছে। কাছে গিয়ে পেছন থেকে যে ডাক দিলাম, তখনই আমার পাঞ্জাবি কলার ধরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি মেঝেতে ঠাস করে পড়ে গেলাম। এতে আমার মাথায় হালকা কেটে গেল, ফলে রক্ত বের হচ্ছে। আমার কাছে এসে গলা চেপে ধরে বলছে, আমি কিছু জানি না ভেবেছেন? আমি সব জানি। আপনি একটা প্রতারক। আপনার মতো ছোট মানসিকতার ছেলেকে আমি কখনো আমার হিসেবে মেনে নিতে পারবো না। তারপর আমার গলা ছেড়ে দিয়ে বাসর ঘরের যতভাবে সাজানো হয়েছিল সবকিছু এলোমেলো করে দিল। ঘরের ভিতরের অবস্থা নর্দমার মতো করে দিল। গ্লাসে এক গ্লাস পানি ছিল, সেটা বিছানার একপাশে ঢেলে দিয়ে গ্লাসটা টান মেরে ফেলে দিল। এর ব্যবহারে আমি অবাক। আমার একটাই প্রশ্ন, ওই কথাগুলো তিথি জানলো কিভাবে? এত সব কাহিনীর মাঝে আমি আমিনুরের কথা এক প্রকার ভুলে গেলাম। দেখি তিথি মানে আমার বউ ঘুমিয়ে পড়েছে। ফ্যানের বাতাসে ওর চুলগুলো মুখের উপর পড়েছে, আর ছোট চুলগুলো উঠছে। সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগে কি হবে? ওর যা ব্যবহার, আজকে আমার সাথে যা করলো, আমার বাবা মা আমার সাথে কোনোদিন এমন ব্যবহার করে নাই। শুধু ওদের বাড়ি বলে সহ্য করে নিলাম। তবে আমি চরম ভাবে এর প্রতিশোধ নিব প্রতিজ্ঞা করলাম। আমার মনে একটাই প্রশ্ন, তিথির বড় বোন অনিকার সাথে যে সম্পর্কটা ছিল সেটা কি তিথি জানে? তাহলে জানলো কিভাবে? এটা ভাবতে ভাবতে বেলকনিতে চলে গেলাম। তারপর আনমনাভাবে পকেটে হাত দিলাম, দেখি একটা সিগারেট রয়েছে। রুমে একটা লাইটার ছিল। ধরিয়ে 2 টান দেওয়ার পর দেখি পেছন থেকে কে যেন হাসি দিচ্ছে। আমি ভাবলাম ভূত টুত নয় তো। পেছনে তাকাতেই দেখি তিথি উঠে পড়েছে। আমার কাছে এসে বলছে, রুমের মধ্যে এসব চলবে না। যা করবেন বাইরে থেকে করে আসবেন। আর আমি এখন ঘুমাবো, কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। তারপর বিছানায় চলে গেল। বিছানার একপাশে শয়তান পানি ফেলে রেখেছে, মেঝেতেও ময়লা করে ফেলেছে। সবার একপাশে পানি ছুটে এসে লেগে ভিজে গিয়েছে। মানে আমার ঘুমানোর কোনো সুযোগই নেই। তাই আবার বেলকনিতে চলে গেলাম। তখনই চোখ গেল তিথির পড়ার টেবিলের উপর।
দেখি 2টা পুরনো ডায়েরি পড়ে আছে। কাছে যেতে দেখি ডায়েরির উপর হালকা অনিকা লেখা। তার মানে আমি এখন যা ভাবছি তাই। আমি লুকিয়ে ডায়েরিটা বের করতে নিয়ে চলে আসলাম। এসে খুলতে দেখি এতে অনিকার আত্মজীবনী লেখা। তার মানে এই ডায়েরিটা পড়ে তিথি আমার সাথে এমন খারাপ ব্যবহার করলো, কিন্তু এতে তো পুরো ঘটনাটা লেখা নাই। ও শিট। আমি আর 1 মিনিটও দেরি করলাম না। দেখি বিছানায় শয়তানিটা ঘুমাচ্ছে। হাত ধরে হ্যাঁচকা টান দিল।